আপনারা দেখছেন এনএন নিউজ 24। কিছুক্ষণ আগে বিজেপির তরফ থেকে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল। অনেকবার আসার অভিজ্ঞতা হয়েছে তার। 15টা প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন ভরসার পত্র। এসআইআর নামে প্রহসন চালিয়েছে। আমি ভেবেছিলাম তিনি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন। এখনো পর্যন্ত তালিকা থেকে নাম বাদ গেছে মোট 90 লক্ষর ওপরে। বাংলা থেকে নাম দিয়েছে, হিন্দু তার মধ্যে 60 লক্ষ। বাংলাকে গুজরাট করার জন্য তারা টার্গেট করেছিল। বিজেপি শাসিত রাজ্য বাংলার কথা বললে, এমনকি আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা বাংলায় কথা বলে তাদেরকে জেলে ঢুকিয়ে দাও। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে দিল্লি ও গুজরাট থেকে চলবে। উনি নিজেই বলেছেন বাংলাকে বাংলাদেশি দৃষ্টিভঙ্গি বলে দেখে। তাহলে দিল্লিতে 1.5 বছর ধরে শেখ হাসিনাকে দিল্লিতে কোনো শিল্পপতিকে বাঁচানোর জন্য আশ্রয় দিয়েছে মোদী সরকার। বাংলাদেশ যখন চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছিল তখন বিজেপি কি করছে? কলকাতা থেকে নিজানন্দের রিপোর্ট, এনএন নিউজ 24। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। লক্ষ্মী ভান্ডার বন্ধ, ভাতা বন্ধ। আপনারা যে ভিডিওটা দেখলেন সেখানে আপনারা দেখছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে আন্তর্জাতিক মহিলা দিবস অর্থাৎ 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এটা আমি বলছি না, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। আপনি মহারাষ্ট্রে বলেছিলেন যত মহিলা আছে সবাইকে আমরা 2000-2500 করে দেবো। সার্ভে সমীক্ষার নামে সমীক্ষা করতে গিয়ে 90 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দিয়েছেন। এগুলো তো পাবলিক ডোমেনে রয়েছে, জনসমক্ষে রয়েছে। আমাদের সরকার ভূভারতে একমাত্র রাজ্য সরকার যে বাংলার 2,42,00,000 মহিলাকে, পরিবারে একজন থাকলে একজন, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, নো কোয়েশ্চেন আস্কড, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান, আমাদের চ্যালেঞ্জ। আমি তো কোনো সভা থেকে বলছি, আপনি করে দেখান। আপনি তো দিল্লিতে বলেছিলেন 2500 দেবো, তো দিল্লির মুখ্যমন্ত্রী তো এখানে এসে প্রচার করছে আর দিল্লির মহিলারা টাকা পাচ্ছে না। টাকা ছেড়ে দিন, তো বায়ু নিঃশ্বাস নিতে পারছে না। যে সরকার পরিষ্কার বায়ু দিতে পারে না, পরিশুদ্ধ পানীয় জল দিতে পারে না, তারা নাকি 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। বিজেপির প্রতিশ্রুতিপত্র হচ্ছে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতিপত্র না, এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতিপত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে। এই হচ্ছে মোদির গ্যারেন্টি। এদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। যারা 12 বছর ক্ষমতায় রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন। নরেন্দ্র মোদী নিজে এসে বলেছিল আমরা কোটি কোটি টাকা দিয়েছি বাংলার পশ্চিমবঙ্গ সরকারকে। তা আমি বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এখনো তো পারেনি। তো তারা বলছে যুবকদের 3000 দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1500 টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন কি অর্থর বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের মর্যাদা সম্মান আপনারা কি মনে করেন 3000 টাকায় মানুষ বিক্রি করবে? আপনি দিন, আপনার তো কেন্দ্র সরকার রয়েছে,
ডিবিটি যদি কোনো কেন্দ্র সরকার করতে চায়, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। আপনারা তো রাজ্য সরকারের কোনো ফেডারেল স্ট্রাকচার মানেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না। আপনার ইডি সিবিআই যখন রেড করতে আসে তখন তো পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে আসে না, ডাইরেক্ট আসে। তা আপনি যদি 2,42,00,000 মহিলাকে 3,000 টাকা দিতে চান, রাজ্য সরকারকে বাইপাস করে ডাইরেক্ট দিন, কেউ তো বারণ করছে না। আপনি যদি যুবক যুবতীদের 3,000 টাকা দিতে চান, তার সাথে ভোটের কি? আপনি দিন ডাইরেক্ট, কেউ তো বারণ করছে না। আপনার ইডি সিবিআই যখন আসে তখন তো রেড করতে পারে, আপনার এসআইআর যখন করলো তখন তো যা ইচ্ছে তাই নিজের ইচ্ছা মতো করে যাকে ভোটার তালিকায় রাখবো আর যাকে বাদ দেবো ঠিক করে নিয়ে তারপর সে নিজের ইচ্ছা মতো করলেন। তা মানুষকে পরিষেবা দিতে গিয়ে আপনারা আটকে যান কেন? আপনাদের সমস্যাটা কোথায়? তারা বলেছে ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। 2023 সালে বিজেপির কৃষক বিরোধী নীতির কারণে 10,000-এর বেশি কৃষক মারা গেছেন দেশ জুড়ে। কালো কৃষি আইনের কারণে 700 জনের বেশি কৃষক আত্মহত্যা করেছে। যারা আলু কৃষকদের বন্ধু হিসেবে নিজেদের দাবি করছে, প্রধানমন্ত্রী 2021-এর নির্বাচনে প্রাক্কালে এসে বলেছিল আলাদা করে ভারতীয় রেলের উদ্যোগে মালগাড়ি চালানো হবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে, যাতে কৃষকরা আলু রফতানি করতে পারে। বাংলায় হেরে গেছে 9ই জুলাই, আমি তারিখটা বলছি, 9ই জুলাই 2021 থেকে মালগাড়ি বন্ধ। দুটো মালগাড়ি গেছিল, একটা আরামবাগ থেকে, একটা তারকেশ্বর থেকে। আজকে যারা আলু চাষের সাথে যুক্ত, তাদের ইউরিয়া কিনতে বা সার কিনতে, যে সারটা, একটা সার আছে বাজারে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, 26-10-26 NPK বলে, যার দাম ছিল 1300 টাকা, 1350 টাকা 2024 সালে, সেটা এবছর দাম হয়েছে প্রায় 1800 টাকা। 20% টাকা দাম বেড়েছে। এর দায় কার? সারের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? ইউরিয়া পটাশের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আলুর একটা বস্তার দাম ছিল 9 টাকা, সেই বস্তা আজকে বাজারে ইউপি বিহারের এজেন্সিরা এসে কলকাতায় সহ বাংলার বিভিন্ন জায়গায় বিক্রি করছে 9 টাকার বস্তা 30 টাকা, কোথাও 40 টাকা, নাইলনের বস্তা। এর দায় কার? আপনারা যদি সত্যি আলু কৃষকদের জন্য সাহায্য করতে চান, তাদের সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে 9 টাকার বস্তা কেন 30 টাকায় বিক্রি হয়? সারের দাম কেন 1800 টাকা হয়? রেল মন্ত্রক কেন মালগাড়ি বন্ধ করে দেয়? এই জবাব দিতে পারবেন? 700 গরিব কৃষক কালো কৃষি আইনের কারণে কেন আত্মহত্যা করে? এখনো পর্যন্ত আপনারা নমস্কার, আপনাদের সকলকে আজকের এই প্রেস বার্তায় স্বাগতম। আপনাদের অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা ইনফর্ম করেছি, যারা এসছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে আপনারা জানেন কিছুক্ষণ আগে বিজেপির তরফ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্বাচনের যে তাদের দলীয় ইস্তেহার বা ম্যানিফেস্টো বা সংকল্পপত্র, তারা তো আলাদা আলাদা নাম দিয়ে ডাকে, কেউ প্রতিশ্রুতিপত্র, আগেরবার বলেছিল সোনার বাংলার সংকল্পপত্র, এবার দেখলাম সোনার বাংলার কথাটা কোথাও নেই। তার কারণ তারা হয়তো ধরে নিয়েছে যে বাংলা সোনার বাংলায় পরিণত হয়েছে। এতদিনে অনেকবার এসছে, তো অতীতেও অনেকবার আসার অভিজ্ঞতা হয়েছে বাংলায় গত 5 বছরে, বিশেষ করে গত 6 মাসে নির্বাচনের সময়। তো যাই হোক, তারা বেশ কিছু কথা বলেছেন এবং কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মানুষের সামনে। সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা ছিলেন তারাও কিছু প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আমি পয়েন্ট ধরে ধরে তারা যে 15টা প্রতিশ্রুতি দিয়েছে এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা সেটা বলেছে ভরসার শপথ। আমি আশা করেছিলাম যে যেভাবে গত 6 মাস ধরে এসআইআর এর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলায় প্রহসন চালিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে, তারপর তার বক্তব্য শুরু করবে।
তার কারণ উনি ক্রোনোলজির কথা বলেছিলেন, উনি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলেছিলেন, এবং এসআইআর হচ্ছে ডিটেক্ট করার প্রথম ধাপ। এটা তার কথা অনুযায়ী, আমার কথা নয়। এখনো পর্যন্ত যে নাম বাদ গেছে তালিকা থেকে, প্রথম যে তালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছিল, পরবর্তীকালে 5.5-6 লক্ষ নাম বাদ গেছিল, এবং আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় অমীমাংসিত যে নামগুলো ছিল সেখান থেকে পরবর্তীকালে 27 লক্ষ নাম বাদ গেছিল। সব মিলিয়ে প্রায় 90 লক্ষের উপর নাম বাংলা থেকে এরা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় 63% নাম হিন্দু বাঙালির, যারা আসামে এনআরসি করতে গিয়ে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির তালিকায় ইচ্ছাকৃতভাবে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানোর জন্য, বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল। বাঙালিদের উপর বিজেপির অত্যাচার তো নতুন কিছু নয়, আমরা গত 1 বছর ধরে দেখে আসছি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন সময় কেউ বাংলায় কথা বললে, কেউ নিজের পছন্দের খাবার খেলে, কেউ বাড়িতে বাংলা ভাষায় কথা বললে, এমনকি আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আপনারা দেখেছেন বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও, তাকে অ্যারেস্ট করো। এবং যে নেতাগুলো বাঙালিদের বিরুদ্ধে এই কথাগুলো বলেছে বিগত দিনে, তাদের সবাইকেই প্রায় বিজেপি পুরস্কৃত করেছে। তাদের বিরুদ্ধে কোনো দলীয় স্তরে ব্যবস্থা বা কোনো রকম কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। তো যেভাবে তারা বাংলাকে ছোট করেছে, আমি আশা করেছিলাম যে অন্তত পক্ষে কিছু বলার আগে বাংলার মানুষের কাছে তারা ক্ষমা চাইবে। সেটা না করে তিনি প্রকাশ্যেই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন, উনি নিজেই বলেছেন যে इससे বাংলাদেশ से চলে, इससे अच्छा দিল্লি और গুজরাট से চলে। তার মানে কলকাতা বাংলাদেশে, উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে। এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল, বা নরেন্দ্র মোদীর সরকার?